কখনো কি মনে হয়েছে, ইস, ২৫ বছর বয়সে নেওয়া কয়েকটা টাকার সিদ্ধান্ত যদি এখন বদলানো যেত, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো? এই প্রশ্নটা আর আফসোসটা কিন্তু আমাদের অনেকেরই। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ৫টা বড় আর্থিক ভুল নিয়ে কথা বলবো, যেগুলো ২৫ বছর বয়সের অনেকেই করে থাকে, আর দেখব কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়া যায়। আচ্ছা, একটু ভাবুন তো, আজকে যদি আমার কাছে বাড়তি ২০ লাখ টাকা থাকতো, জীবনটা ঠিক কেমন হতো? আমি ২৫ বছর বয়সে একটা বিশাল ভুল করেছিলাম। কি জানেন, আমি ভাবতাম, আরে সময় তো অনেক আছে। কিন্তু এখন ২০২৫ সালের এই আকাশছোঁয়া দামের বাজারে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি, সেদিন জমানো প্রত্যেকটা টাকা আজকে আমার জীবন বাঁচাতে পারত। এই কথাটা জানেন তো প্রায়ই মাথায় ঘুরপাক খায়। আমি কি কোটিপতি হয়ে যেতাম? না, হয়তো না। কিন্তু মাসের শেষে টাকার হিসাব মেলাতে গিয়ে যে একটা পরিচিত দীর্ঘশ্বাস ফেলতে হয়, অন্তত সেটা আর করতে হতো না। আজকের এই বিশ্লেষণে আমি আমার নিজের জীবনের ৫টা সবচেয়ে বড় আফসোসের কথা বলবো, যাতে ঠিক ১০ বছর পর আপনাকে আমার জায়গায় দাঁড়িয়ে এই একই কথা ভাবতে না হয়। আমি জানি আপনারা অনেকেই যারা এটা দেখছেন, তাদের বয়স এখন ২০ থেকে ৩০-এর মধ্যে। হয়তো চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, বা কেউ হয়তো এখনও পড়াশোনা করছেন। কিন্তু একটা জায়গায় মিল আছে, তাই না? মাসের শেষে হাতে কিছুই থাকে না, সঞ্চয় তো দূরের কথা, আর ভবিষ্যৎ নিয়ে কেমন যেন একটা অদ্ভুত ভয় কাজ করে। বিশ্বাস করুন, আমিও ঠিক এই জায়গাতেই ছিলাম। চলুন, আমার করা প্রথম ভুলটা দিয়েই শুরু করা যাক। ২৫ বছর বয়সে আমার একটাই স্বপ্ন ছিল, আর আমি সত্যিই এটা বিশ্বাস করতাম। ভাবতাম একদিন একটা ভালো চাকরি পাব, বেতন বাড়বে, আর তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে যা ঘটল সেটা ছিল একদমই অন্যরকম। যখন আমার বেতন ছিল ১৫,০০০ টাকা, আমার খরচও কিন্তু ঠিক ১৫,০০০ই চলত। মানে মাস শেষে টানাটানি কোনো মতে চলত আর কি। কিন্তু আমি নিজেকে বোঝাতাম এটা আসলে কম বেতনের সমস্যা। কিন্তু তারপর দেখুন কি হলো। বেতন যখন বেড়ে ৫০,০০০ টাকা হলো, আমার খরচও যেন জাদুর মতো বেড়ে ঠিক ৫০,০০০ই পৌঁছে গেল। ফলাফল, সঞ্চয়ের খাতাটা সেই শূন্যই রয়ে গেল। এই যে সমস্যাটা, এর কিন্তু একটা গালভরা নাম আছে, লাইফস্টাইল ইনফ্লেশন। মানে আয় বাড়ে আর তার সাথে পাল্লা দিয়ে খরচও বাড়ে। নতুন একটা ফোন, একটু ভালো রেস্তোরাঁয় খাওয়া, বন্ধুদের ট্রিট দেওয়া, এই সব সামাজিক চাপগুলোই কিন্তু মাস শেষে সঞ্চয়ের ঘরটা খালি করে দেয়। আমি যদি তখন শুধু এইটুকু জানতাম যে বেতন পাওয়ার সাথে সাথেই ১০% টাকা আলাদা করে ফেলতে হয়, তাহলে আজ আমার একটা শক্ত আর্থিক ভিত্তি থাকত। আমার দ্বিতীয় আফসোসটা ছিল আরও বড় একটা ভুল বোঝাবুঝি। আমি ভাবতাম ব্যাংকে টাকা জমানো মানেই তো ইনভেস্ট করা, তাই না? কিন্তু আমি যে কতটা ভুল ছিলাম সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। এই প্রশ্নটা নিজেকে করাটা খুব খুব জরুরি। বাইরে থেকে দেখে তো মনে হয় টাকা বাড়ছে, কিন্তু ভেতরের আসল ছবিটা কি, চলুন একটু দেখি। এই স্লাইডটা একটু ভালো করে দেখুন। এটা কিন্তু 2025 সালের ডেটা। ব্যাংকগুলো গড়ে সুদ দিচ্ছে কত? প্রায় 6.39%। কিন্তু অন্যদিকে মার্চ মাসের মূল্যস্ফীতি মানে ইনফ্লেশন রেট ছিল 9.35%। একটু থামুন, ভাবুন তো, এর মানেটা আসলে কি দাঁড়ালো? এর মানে হলো আপনার টাকা আসলে প্রতি বছর তার কেনার ক্ষমতা হারাচ্ছে। এটাকে বলে নেগেটিভ রিয়েল রিটার্ন। অথচ তখন সঞ্চয়পত্রের মতো কত ভালো একটা অপশন ছিল। সরকারের চালু করা একটা লাভজনক স্কিম, যেখানে 11.83% থেকে 11.98% পর্যন্ত সুদ পাওয়া যেত, মানে ব্যাংকের প্রায় দ্বিগুণ। একটা সোজা হিসাব দেখুন, যদি ২৫ বছর বয়সে মাসে মাত্র ২,০০০ টাকা করে একটা ডিপিএস শুরু করতাম, ১০ বছরে সেটা প্রায় ৪ লাখ টাকায় পরিণত হতো। প্রতিদিনের চা, সিগারেট বা নেটফ্লিক্সের খরচটা বাদ দিলেই কিন্তু এটা সম্ভব ছিল। কিন্তু আমি করিনি, এটাই আফসোস। আপনার আর্থিক জীবনটাকে আরও সহজ করতে আর এরকম বিশ্লেষণমূলক তথ্য পেতে কেরিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ৩ নম্বর আফসোসটার কথা বলতে, সত্যি বলতে কি, একটু লজ্জাই লাগে। ২৫ বছর বয়সে আমি বিনোদনের পেছনে যত টাকা খরচ করেছি, নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর পেছনে তার ১০ ভাগের ১ ভাগও করিনি। ওটিটি সাবস্ক্রিপশন বা বন্ধুদের সাথে আড্ডা দিতে আমার এক মুহূর্ত দ্বিধা হতো না। কিন্তু একটা অনলাইন কোর্স কেনার সময় মনে হতো, উফ, এত টাকা দিয়ে কি হবে? অথচ দেখুন, আপনার মাথার ভেতরের জ্ঞানটাই কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ। এটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। একবার শুধু ভেবে দেখুন, ৫,০০০ টাকার একটা কোর্স আপনাকে মাসে অতিরিক্ত ১০ থেকে ২০,০০০ টাকা আয়ের সুযোগ করে দিতে পারে। এর চেয়ে ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর কোথায় পাওয়া সম্ভব? তখন যদি এটা বুঝতাম, তাহলে আজ আমার আয়ের একাধিক উৎস থাকত। চতুর্থ আফসোসটা কোনো টাকা পয়সার হিসাব নিয়ে নয়, এটা মানুষ নিয়ে। আমি কাদের সাথে আমার সবচেয়ে মূল্যবান সময়টা কাটাচ্ছিলাম, সেটার প্রভাব যে এতখানি ভয়ঙ্কর হতে পারে তা আমি আগে একদমই বুঝিনি। কথাটা শুনতে হয়তো একটু রুড শোনায়, কিন্তু এটা ভীষণ সত্যি।
25 বছর বয়সে আমার আশেপাশে বেশিরভাগ মানুষই টাকাকে ভয় পেত, বিনিয়োগকে জুয়া খেলা ভাবত আর বড় স্বপ্ন দেখাকে বোকামি মনে করত। এই ব্যাপারটাকে বলে মাইন্ডসেট কন্ট্যাজিয়ন, মানে চিন্তার সংক্রমণ। প্রতিদিন তাদের নেগেটিভ কথা শুনতে শুনতে আমার নিজের চিন্তাভাবনাও কেমন যেন ছোট হয়ে যাচ্ছিল। তাই এমন মানুষদের সাথে সময় কাটানো উচিত যারা নিজেরা কিছু করতে চায়, যারা উদ্যোক্তা, যারা বিনিয়োগ করে বা কেরিয়ারে এগিয়ে যেতে চায়। আমার শেষ এবং সবচেয়ে বড় আফসোসটা নিয়ে কথা বলতে গেলে আজও আমার বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। এটা ছিল কোনো জরুরি অবস্থার জন্য, মানে কোনো ইমার্জেন্সির জন্য প্রস্তুতি না রাখা। 25 বছর বয়সে আমার কোনো এমার্জেন্সি ফান্ড ছিল না। একবার পরিবারের একজনের চিকিৎসার জন্য আমার বন্ধুদের কাছে হাত পাততে হয়েছিল। সেই লজ্জার অনুভূতিটা আমি আজও ভুলতে পারিনি। এই তহবিল আসলে কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার জন্য একটা ঢালের মতো। দেখুন, সোজা হিসাব, আপনার মাসিক খরচ যদি হয় 20,000 টাকা, তাহলে আপনার ইমার্জেন্সি ফান্ডে অন্তত 60,000 থেকে 1,20,000 টাকা থাকাটা মাস্ট। আমি যদি তখন মাসে মাত্র 500 টাকা করেও আলাদা করে রাখতাম, ভাবা যায় আজ সেটা কত বড় একটা ভরসার জায়গা হতো। তো এই ছিল আমার 5টা আফসোস। খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না বা খুব বড় কোনো কাজও নয়, কিন্তু এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই 10 বছর পরে আপনার জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমি চাই না আপনারা এই একই ভুলগুলো করুন। আপনার বয়স যদি এখনও 20 থেকে 30-এর মধ্যে হয়, বিশ্বাস করুন এখনও অনেক সময় আছে। এই বার্তাটা আপনার সেই বন্ধুর কাছে পৌঁছে দিন যার এখন এই কথাগুলো শোনা সবচেয়ে বেশি দরকার। এখন আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই, এই 5টা ভুলের মধ্যে ঠিক কোনটি আপনি আজ থেকে এই মুহূর্তে থেকে শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিলেন? নিচের কমেন্টে অবশ্যই লিখুন। আপনার একটা ছোট্ট অঙ্গীকার হয়তো অন্য আরেকজনকে অনেকখানি অনুপ্রেরণা দিতে পারে। সবাই ভালো থাকবেন।